নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নিম্নগামী গল্পটি পাঠ করে শোনাব। আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনারা অবশ্যই শুনবেন। শুরু করছি নিম্নগামী। স্নেহের বাবা জীবন অমিয়। আমায় তুমি চিনিবা না। তোমার পিতা ঠাকুর অকালে স্বর্গগত হইয়াছেন জানিয়া মর্মাহত হইলাম। এতদিন তোমাদের কোনো সন্ধানাদি জানিতাম না। সংবাদপত্রে তোমার পিতা শ্রীমান ভক্তিপদর মৃত্যু সংবাদ দেখিয়া তোমাদের ঠিকানা জানিলাম। তোমাদের আদি নিবাস ফরিদপুর জেলার পূব মাইচপাড়া গ্রামে, এমনই আমি মনে করিতেছি। আশা করি ইহাতে কোনো ভুল নাই। ভক্তিপদ ও শক্তিপদকে আমি অতি বাল্যকাল হইতেই স্নেহ করি। যাহা হোক, এখন কাজের কথা বলি। পূব মাইচপাড়া গ্রামে আমার দশকর্মা ভাণ্ডার দোকান ছিল। নিশ্চয় তোমার বাবা কাকার নিকট সে দোকানের কথা শুনিয়াছ। তোমাদের পরিবার আমার খাতক ছিল। হিসাবপত্রে দেখিতেছি তাং 1356 23 আষাঢ় পর্যন্ত আমার দোকান হইতে 232 টাকার তৈজস ও একখানি লেপ বাবদ আরও 51 টাকা তোমরা ধারে লইয়াছ। আজও তাহা পরিশোধ করা হয় নাই। তুমি কৃতী হইয়াছ। আশা করি বংশের এই ঋণ তুমি জানিবা মাত্র শোধ করিয়া দিবে। আমি এই শনিবার অর্থাৎ 4 শ্রাবণ সকাল 9টায় তোমার গৃহে যাইব। টাকার জোগাড় রাখিও। ইতি আং, তোমার জ্যাঠা হরিনাথ পাইন। চিঠিখানা পড়ে দলামোচা করে ফেলে দিতে গিয়েও অমিয় থেমে গেল। তার মনটা বিস্বাদ হয়ে গেছে। এই রকম সময় কারুর সঙ্গে কথা বলতে হয়, নইলে শুধু নিজের ভেতরে ভেতরে গজরে গেলে একটা বিষ বাষ্প মনকে আরো দুর্বল করে দেয়। সে জোরে ডাকল, বুলা, বুলা। সাড়া পাওয়া গেল না। 2টি ঘরের ছোট ফ্ল্যাট, অর্থাৎ বুলা এখন বাথরুমে। সন্ধে থেকেই অন্ধকার। অফিস থেকে ফিরে খাবার টেবিলেই চুপ করে বসেছিল অমিয়। সামনে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে। বুলা চা তৈরি করে দিয়ে এই একটু আগেও তো এখানে বসে কথা বলছিল। গরম লাগলেই বুলা বাথরুমে গিয়ে শাওয়ার খুলে তার নিচে দাঁড়ায়, অথচ বেরিয়ে এলেই তো আবার ঘাম হবে। অমিয়র মনের মধ্যে রাগ জমছে। সে টেবিলের ওপর থেকে খবরের কাগজটা টেনে নিল। এটা বাংলা কত সাল? বাড়িতে একটি মোটে ইংরেজি কাগজ রাখা হয়, তাতে বাংলা তারিখ নেই। ক্যালেন্ডারও একটি মাত্র, বিদেশি কোম্পানির। তখন অমিয় মনে মনে হিসেব করতে লাগলো। বাংলা সালের সঙ্গে 593 যোগ করলে ইংরেজি বছর। তাহলে তাহলে 1949। অমিয় দাঁতে দাঁত চেপে কিছু একটা অস্ফুট খারাপ কথা বলল। আধ ঘন্টা বাদে বুলা যখন বাথরুম থেকে বেরুলো, তখন অমিয় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। সামনে রাস্তাঘাট মিশমিশে অন্ধকার, দেখবার কিছু নেই। বুলা পাশে এসে দাঁড়িয়ে বলল, আজ যদি রান্না না করি, বাইরে কোথাও গিয়ে খেয়ে নিলে হয় না? সস্তা কোনো জায়গায়। মাসের 3 তারিখ মাত্র। এখন 2-1 দিন এরকম বিলাসিতা করা যায়। অমিয় বলল, চলো, কটার সময় যাবে? 8:30। এখন তুমি মিনিট 10 সময় দিতে পারবে? তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বুলা একটু আড়ষ্ট হয়ে বলল, কি ব্যাপার? হঠাৎ গলার আওয়াজ এমন গম্ভীর হয়ে গেল যে? শোনো, একটা ব্যাপারে আমার মেজাজটা খিঁচড়ে গেছে। তোমার সঙ্গে আলোচনা করলে আমার মনটা একটু হালকা হতে পারে, কিন্তু সেটা এক হিসেবে স্বার্থপরতাও হবে। আমার খারাপ লাগাটা তোমার মনের মধ্যেও ছড়িয়ে যাবে খানিকটা। কি হয়েছে বলো তো? এই চিঠিটা পড়ো। বুলাকে খাবারের টেবিলের আলোর কাছে গিয়ে পড়তে হলো। ফিরে এসে বলল, এটা কি অদ্ভুত চিঠি। মনে হচ্ছে এই শনিবার এক দ্বিতীয় শাইলক আসতে চাইছে আমাদের বাড়িতে। টাকা চাইছে তোমার কাছে? কি ব্যাপার কিছু বুঝতে পারলুম না। তোমার জ্যাঠামশাই হন?
আমার কোনো জ্যাঠামশাই নেই। এই লোকটা কিরকম পাজি ভেবে দেখো। বাবা মারা যাবার খবর কাগজে দেখে লোকটা আমাকে লিখেছে। আসল উদ্দেশ্য টাকা চাওয়া। কিসের টাকা? তৈজস, লেপ এসব তোমার বাবা কিনেছিলেন ওই ভদ্রলোকের কাছ থেকে? কি করে আমি জানবো? কবেকার কথা বলছে যেন 1949। তখন আমি জন্মাইনি। আমার জন্মের আগে বাবা কারোর কাছ থেকে কিছু ধার করেছিলেন কি করেননি, সেই টাকা ওই লোকটা আমার কাছে চাইছে। হাইট অফ অডাসিটি। হ্যাঁ, এতদিন চাইনি কেন? তার মানে বাবা ধার করেননি ওর কাছ থেকে। এসব মিথ্যে কথা। কাকা আগেই মারা গেছেন, বাবাও গেলেন, তাই ও এখন আমার সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে টাকাটা বাগিয়ে নিতে চাইছে। ওরা বেঁচে থাকলে জচ্চুরিটা ধরে ফেলতেন। এরকম ভাবে টাকা চায় আমি আগে কখনো শুনিনি। লোকটা অতি নীচ। মানুষের এমন নীচতা আমি সহ্য করতে পারি না। যারা অন্যকে ঠকিয়ে নিজের সুখ চায় তারা নরকের কীট। তুমি বেশি রেগে যাচ্ছ। রাখবো না, ও আমাকে এমন বোকা ভেবেছে। তোমার মাকে জিজ্ঞেস করো ব্যাপারটা। কাগজে খবরটা দেখেই লোকটা মনে মনে এই মতলব ভেজেছে, কিন্তু আমার ঠিকানা পেল কি করে? কাগজের রিপোর্টেই তো ছিল। কাগজে আমাদের বাড়ির ঠিকানা ছিল না তো। ছিল না? অমিয়র বাবা বিখ্যাত লোক ছিলেন না, তবু তার মৃত্যু সংবাদ ও ছবি ছাপা হয়েছিল প্রায় সব খবরের কাগজের প্রথম পাতায়। স্কুল মাস্টারি থেকে রিটায়ার করেছিলেন 67 বছর বয়সে। তার স্বভাব ছিল রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে বেড়ানো। কেন যে তিনি ভোরবেলা রাজভবনের সামনে গিয়েছিলেন তা কেউ জানে না। ওই সময় রাস্তা ফাঁকা থাকে, তবু তিনি গাড়ি চাপা পড়লেন। কলকাতায় প্রত্যেক দিনই 2-3 জন গাড়ি চাপা পড়ে মরে। খবরের কাগজে তারা 1 লাইন 2 লাইন স্থান পায়। কিন্তু ভক্তিপদবাবু চাপা পড়েছিলেন স্বয়ং রাজ্যপালের গাড়ির নিচে। যে গাড়িতে রাজ্যপাল তখন ছিলেন না সে সম্পর্কে মতভেদ আছে। কিন্তু মুমূর্ষু ভক্তিপদবাবুকে রাজভবনের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ফেলেন। সেই জন্যই রিপোর্টারদের হুড়োহুড়ি। কয়েকজন রিপোর্টার এসেছিল অমিয়র কাছে তার রিয়াকশন জানতে। ভক্তিপদ মৃত্যুর আগে বড় ছেলের নাম উচ্চারণ করেছিলেন, কিন্তু এ বাড়িতে তিনি থাকতেন না। অমিয়র ছোট ভাই থাকে বেহালায়। মা বাবা সেখানেই থাকতেন। বুলার সঙ্গে বিয়েটা মা ঠিক মেনে নিতে পারেননি। বাবা নিজেই অমিয়কে বলেছিলেন, বেহালার বাড়িতে জায়গা এত কম, এখানে তুই নতুন বউকে নিয়ে কি করে থাকবি? একটা ফ্ল্যাট দেখে নে, যাওয়া আসা তো থাকবেই। মৃত্যুর আগে 6 মাস বাবার সঙ্গে দেখাই হয়নি অমিয়র। শ্রাদ্ধের পর 21 দিন কেটে গেছে। আজ সেজন্য একটু অনুতপ্ত বোধ করল অমিয়। বুলা বলল, শনিবার লোকটা আসবে, তুমি কি বলবে? অমিয় রুক্ষ গলায় বলল, দরজা থেকে ভাগিয়ে দেব, কিন্তু আমি দেখা করব না। তুমি মুখের ওপর দরজা বন্ধ করে দিও। এই রকম লোভী লোকদের দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। হয়তো একটা থাপ্পড়ি মেরে বসবো। একটু বাদে বাইরে বেরুবার জন্য যখন তৈরি হচ্ছে বুলা, অমিয় আবার উত্তেজিতভাবে বলল, আর একটা কথা মনে পড়েছে। আমার বাবা আমাদের দেশের বাড়িতে লাস্ট গিয়েছিলেন 1948-এ। তাহলে 49-এ কি করে বাবা ধার করে লেপ কিনবেন? লোকটা তাহলে কিরকম জোচ্চর বুঝে দেখো। বুলা স্থিরভাবে তাকিয়ে রইল অমিয়র দিকে। তারপর বলল, তুমি বরং একটা চিঠি লিখে লোকটিকে আসতে বারণ করে দাও। তোমার যা মেজাজ দেখছি। শোনো, আমার বাবার জন্য আমি 200-300 টাকা নিশ্চয়ই খরচ করতে পারি, কিন্তু কেউ একজন ঠকিয়ে নেবে। চিঠি লেখো? অন্ধকারের মধ্যে কি করে চিঠি লিখব? সন্ধ্যের পর কি বাড়িতে ফিরে কোনো কাজ করার উপায় আছে? আমাকে এমন ধমকাচ্ছ কেন? অন্ধকারের জন্য কি আমি দায়ী? রাত্রির বেলা বাইরে থেকে ওরা যখন ফিরল তখন রাত 11:15। বিদ্যুৎও তখনই এসেছে। জুতো টুতো না খুলেই চিঠি লিখতে বসে গেল অমিয়। সবিনয় নিবেদন, আমার বাবার কোনো বড় ভাই ছিল না। অচেনা কোনো লোক আমার কাছে নিজেকে যদি জ্যাঠা বলে জাহির করে তাও আমি মোটেই পছন্দ করি না। পূর্ববঙ্গের একটি গ্রামে আমাদের একটি পৈতৃক বাড়ি ছিল বটে, কিন্তু সে বাড়ি বা সে গ্রাম আমি চোখে দেখিনি। সেই গ্রাম সম্পর্কে আমার কোনো দুর্বলতা থাকার কারণ নেই।
আমার বাবা শেষবার দেশে গিয়েছিলেন 1948 সালে। তার পরের বছরও তিনি আপনাদের দোকান থেকে কিভাবে ধারে জিনিসপত্র কিনলেন তা আমার বুদ্ধির অতীত। আমার জন্মের আগেকার সময়ের ধার শোধ করতে আপনি আমায় কেন বলছেন তাও বুঝতে পারলুম না। আমার বাড়িতে আপনার আসবার কোনো প্রয়োজন নেই। নমস্কারান্তে, অমিয় মজুমদার। শেষ করার পর চিঠিটা দুবার পড়ল অমিয়। যথেষ্ট কড়া হলো না, কিন্তু মুখের কথায় যত রাগ আসে, লিখতে গেলে তা অন্যরকম হয়ে যায়। দুটো ভাষা যে আলাদা। আলো নিভিয়ে শুয়ে পড়ার পর বুলা বলল, এবারে কয়েকদিন তোমার মাকে নিয়ে সেখানে রাখো। বেহালার বাড়িতে সবসময় ওই স্মৃতির মধ্যে। মাকে তো অনেকবার বলেছি, মা আসতে চায় না। বেহালার বাড়িতে কতগুলো গাছ পুঁতেছে তো, যদি অন্য কেউ জল না দেয়। মা এখন মানুষের চেয়ে গাছপালাদের বেশি পছন্দ করে। কদিন না হয় আমি বাপের বাড়ি গিয়ে থাকতে পারি। অমিও কনুইতে ভর দিয়ে উঁচু হয়ে উঠে বলল, তার মানে? বুলা স্বাভাবিক গলাতেই উত্তর দিল, আমি না থাকলে তখন উনি আসতে পারেন। তুমি তো বেহালায় যাবার সময় পাও না। উনি এখানে এসে থাকলে তবু তোমার সঙ্গে কথা টথা বলতে পারবেন। সেটা এ সময়ে খুব দরকার। তুমি থাকলে আসবেন না, তুমি না থাকলে আসবেন, এর মানে কি? আমি না থাকলে তোমার দেখাশোনার জন্য তো উনি আসতে পারেন। আমার মা তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেছেন? না, খারাপ ব্যবহার কখনো করেননি, বরং দু এক সময় এত বেশি ভালো ব্যবহার করেন যে আমার লজ্জা করে। তাহলে তুমি কি বলতে চাও? উনি আমাকে পছন্দ করেননি, এখনো করেন না। সে তো হতেই পারে, সবার সবাইকে ভালো লাগবে তার কোনো মানে নেই। আমি তোমার মাকে খুব একটা পছন্দ করি না, কিন্তু কোনোদিন কি খারাপ ব্যবহার করেছি? অমিয় হঠাৎ চুপ করে গেল। তার মনে পড়ল বাবার মুখ। বাবা বুদ্ধিমান ছিলেন, মা আর বুলার মাঝখানের এই ফাটলটা বাবা বুঝতেন, কিন্তু তিনি নিরপেক্ষ থাকতেন। এখন প্রায়ই ছোটবেলার কথা মনে পড়ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এর মধ্যে একদিনও অমিয় বাবাকে স্বপ্নে দেখেনি। কয়েকদিন পরেই চিঠিটার উত্তর এলো। স্নেহের বাবা জীবন অমিয়, এই শনিবার আমি তোমার বাটিতে যাইতে পারি নাই। তাহার কারণ পূর্বরাত্রে অর্থাৎ শুক্রবারে আমার জ্বর আসিল। টেম্পারেচার তেমন বেশি নহে, 100 মধ্যেই, কিন্তু সর্বাঙ্গ বেদনা। তবু যাইতে পারিতাম, কিন্তু বড় ঝড় বৃষ্টি হইল। সোদপুরের এ বাটি হইতে সাইকেল রিক্সা যোগে স্টেশনে যাইতে হয়। রাস্তা ভালো নহে, ঝড় বৃষ্টিতে খুবই অসুবিধা। ট্রেনেরও কি যেন গোলযোগ ছিল। এই সব কারণে যাওয়া হইল না। তোমার পত্র পাইয়াছি, তুমি আমার পত্রের মর্ম ভুল বুঝিয়াছ। পিতৃঋণ কখনো রাখিতে নাই। পিতার যাবতীয় ঋণ যে পুত্র শোধ করিয়া দিয়া যায়, সে পুত্র মহাপুণ্যবান হয়। আমার দোকান হইতে তোমার বাবা কাকারা ধারে যাহা খরিদ করিয়াছিলেন তা তোমারই বংশের ঋণ। সংবাদপত্রে দেখিলাম তুমি চাকুরি ভালোই করিতেছ। সুতরাং পিতার এই সামান্য ঋণের বোঝা তুমি সানন্দে মস্তকে পাতিয়া নিবে, তাহাই তোমাকে স্মরণ করাইয়া দিয়াছি। লক্ষ্য করিয়াছ নিশ্চয়, 30 বৎসরের অধিক সময় পার হইলেও আমি সেই অর্থের কোনো সুদ চাহি নাই। চক্রবৃদ্ধি হারে ধরিলে কত টাকা হইতে পারিত তাহা তুমি ভালোই বুঝিবে, কিন্তু সেরূপ আমি চাহিতে পারি না। তোমরা আমার স্নেহের ধন। যাই হোক, আমি আগামী রবিবার 14 তারিখে অবশ্যই তোমার বাসায় যাইব। তুমি টাকার জোগাড় রাখিও। 232 ও 51, একুনে 283 দিলেই তুমি দায়মুক্ত হইবে। তোমার পিতা আমাকে দাদা বলিয়া ডাকিত, সেই সূত্রে আমি তোমার জ্যাঠা। বৌমা ও নাতি নাতনিদের আমার স্নেহাশীর্বাদ দিও। ইতি হরিনাথ পাইন। আজও অফিস থেকে ফিরে অন্ধকারের মধ্যে বসে লণ্ঠনের আলোয় অমিয় পড়ল চিঠিটা। সঙ্গে সঙ্গে তিরিক্ষি হয়ে গেল তার মেজাজ। বুলা চিঠিটা আগেই পড়েছে, আজ কোনো কারণে তার মনটা বেশ ফুরফুরে আছে। অফিস থেকে ফিরেই সে নতুন ধরনের কিছু একটা রান্নার জোগাড় যন্তর করছে। বুলা বলল,
তোমার এই বুড়ো কিন্তু মহা ঘুঘু। কি কায়দায় চিঠিটা লিখেছে দেখেছ? অমিও চেঁচিয়ে বলল, ওল্ড সোয়াইন! শনিবার আসতে পারেনি বলে লম্বা ফিরিস্তি দিয়েছে, অথচ আমি ওকে আসতে বারণ করেছি। তোমাকে পুণ্যের লোভ দেখিয়েছে। তুমি এত বড় একটা পুণ্য করার সুযোগ পাচ্ছ, উনি তো তোমার উপকারই করছেন। কত বড় শয়তান! যারা এরকম ধর্মের দোহাই দেয় তারা নিজেরা যে কত পাপ করে। যাই বলো, ভদ্রলোকের হাতের লেখাটি সুন্দর, আগেকার দিনের মতন টানা টানা, বেশ গুছিয়ে লিখতে পারেন। একটা কথা ঠিকই লিখেছে, গ্রাম সম্পর্কে সবাই সবাইকে কাকা জ্যাঠা বলে। তোমার বাবা ওকে দাদা বলে ডাকতেন, সেই সূত্রে উনি তো তোমার জ্যাঠা হতেই পারেন। তুমি কি করে জানলে? তুমি তো কখনো গ্রামে থাকোনি। এটা সবাই জানে। বেটা মুদি আবার আমাকে চক্রবৃদ্ধি হারে সুদের ভয় দেখিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারছি পুরো ব্যাপারটাই ভাঁওতা। কোনো রকমে বেটা আমাদের গ্রামের নাম আর বাবা কাকার নাম জেনেছে। তোমার মাকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই বলতে পারবেন। হ্যাঁ, মায়ের সঙ্গে দেখা করতে হবে। আজ অফিসে খোকন এসেছিল, ওকে বলতে ভুলে গেলুম। খোকন এসেছিল? কি বলল? এমনি, বিশেষ কিছু না। না, এখন কান্নাকাটি কম করছে, অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। খোকনকে বলনি মাকে কিছুদিনের জন্য এই বাড়িতে পাঠিয়ে দিতে? না, বলিনি। অমিও উঠে চলে গেল জামা কাপড় ছাড়তে। রান্নাঘরের গ্যাস স্টোভের সামনে গিয়ে দাঁড়ালো বুলা। তার মুখে মৃদু মৃদু হাসি। স্বামী স্ত্রী দুজনের সংসার, দুজনেই চাকরি করে। বাসন মাজা কাপড় কাচার একজন ঠিকে লোক আছে শুধু, সর্বক্ষণের লোক পাওয়া যায়নি। অফিস থেকে ফিরে এক একদিন বুলার রান্না করতে ইচ্ছে করে না, আবার এক একদিন বেশ রান্না নিয়ে মেতে থাকে। অমিও তাকে পেঁয়াজ কুচিয়ে আলু কেটে সাহায্য করে। অমিও আবার রান্নাঘরে এসে বলল, আর একখানা কড়া চিঠি লিখে দিই, কি বলো? রবিবার যদি সত্যি লোকটা আসে, মেজাজ সামলাতে পারবো না। বুলা বলল, আসুক না, লোকটাকে আমার দেখতে ইচ্ছে করছে। কুটিল নিচ টাইপের লোকদের কাছাকাছি দাঁড়ালেই আমার গা ঘিন ঘিন করে। আমার কিন্তু বুদ্ধিমান বদমাশদের দেখতে বেশ লাগে। আসুক না লোকটা, সেদিন আমাদের দরজার কাছটায় সাবান জল ছড়িয়ে রাখবো, যাতে এসেই ও আছাড় খেয়ে পড়ে। বুলা বেশ শব্দ করে হেসে উঠল। অমিও বলল, তুমি হাসছো? কিন্তু আমি ব্যাপারটা একেবারে সহ্য করতে পারছি না। বুলা আরো জোরে হেসে বলল, নাতি নাতনিদের আশীর্বাদ। বিয়ের আগেই ওরা ঠিক করেছিল প্রথমে 3 বছর ওরা কোনো বাচ্চা কাচ্চা চায় না, তারপর একটু গুছিয়ে নিলে সে সম্পর্কে ভাবা যাবে। 2 মাস আগে ওদের 3য় বিবাহ বার্ষিকী উদযাপিত হয়ে গেছে। অমিও বুলার পিঠে হাত রাখল। বুলা মুখ ফিরিয়ে বলল, আজ তোমায় একটা ভালো খবর দেব। বুকটা কেঁপে উঠল অমিওর। অনেক গল্প উপন্যাস এই রকম সিচুয়েশন, এই রকম সংলাপ পড়েছে সে, সিনেমাতে দেখেছে। এই কথার একটাই অর্থ হতে পারে। গল্পের চরিত্রের মতনই কণ্ঠস্বরে খানিকটা অতিরিক্ত আবেগ এনে বুলাকে দুহাতে ধরে নিজের দিকে টেনে এনে বলল, সত্যি বুলা, সত্যি? বুলা হাসতে হাসতে বলল, তুমি কি ভাবলে বলো? না না, তা নয়। তবে কি খবর? আজ একটা ইনভার্টারের অর্ডার দিয়েছি। ব্যাটারি সমেত সব শুদ্ধ পড়বে 2400 টাকা। বেশ সস্তা নয়? তাও ইনস্টলমেন্টে দেওয়া যাবে। আমাদের অফিসের এক কলিগ এজেন্সি নিয়েছে, অনেক কমিশন পাওয়া গেল। 2 দিনের মধ্যেই এসে যাবে। কোথায় যেন বিরাট শব্দে একটা বজ্রপাত হলো। কেউ যেন সজোরে এক থাপ্পড় কষিয়েছে অমিওর মুখে। বুলাকে ছেড়ে দিয়ে সে নিষ্প্রাণ বিবর্ণ গলায় বলল, তুমি অর্ডার দিয়েছ? ও হ্যাঁ, দেখেছ তো অবস্থা। প্রত্যেক দিন 10-12 ঘন্টা লোডশেডিং। সারাদিন খাটাখাটনির পর বাড়িতে এসে অন্ধকার, পাখা নেই, কোনো কাজ করা যায় না। তোমার মেজাজ খারাপ হয়ে থাকে, তাই দেখলুম যখন অনেকটা কনসেশনে পাওয়া যাচ্ছে। দেখো, চায়ের জল ফুটে গেছে। এতে 3টে আলো পাখা চলবে, বুঝলে? আমাদের তো আর বেশি দরকার নেই, পাখা ছাড়া আমি একদম ঘুমোতে পারি না। কদিন ধরে এমন গুমোট চলছে। কালকে জানো তো, ভোর 4টেই কারেন্ট চলে গেল।
অমনি আমার ঘুম ভেঙে গেল। তুমি তো কিছু টেরও পাওনি। তাই বুঝি? তুমিও অফিস থেকে ফিরে লেখাপড়ার কাজ করতে পারবে। হঠাৎ থেমে গিয়ে বুলা তার স্বামীর দিকে তীক্ষ্ণভাবে চেয়ে রইল। অমিও তখন রান্নাঘর ছেড়ে যেতে উদ্যত। বুলা বলল, শোনো, কি ব্যাপার বলো তো? তুমি হঠাৎ এমন ঠান্ডা হয়ে গেলে? খবরটা শুনে তুমি খুশি হওনি মনে হচ্ছে। বউয়ের টাকা ইনভার্টার কেনা হচ্ছে, তোমার মনে লেগেছে নাকি? আরে না না, আমার টাকা আর তোমার টাকা আলাদা। কি ছেলে মানুষই কথা বলছো? ওরকম বোকা বোকা চিন্তা আমার মাথায় কখনো আসে না। সত্যি বেশ সস্তায় পেয়েছো। আমার ধারণা ছিল 3,000 টাকার কমে হয় না। সেই জন্যই তো আমি কিনতে ভয় পাচ্ছিলাম। তাছাড়া শ্রাদ্ধের জন্য বেশ কিছু টাকা খরচ হয়ে গেল। এটা ইনস্টলমেন্টে পাচ্ছি, এটুকু বিলাসিতা আমরা করতে পারি। মোটেই বিলাসিতা নয়, সন্ধে হলেই অন্ধকার। এইভাবে আধুনিক কালের সভ্য মানুষ বাঁচতে পারে? কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল অমিয়। তারপর খাটে গিয়ে চিত হয়ে শুয়ে রইল। তার মনের মধ্যে একটা প্রবল যাতনা হচ্ছে। এখন বুলার সঙ্গে গল্প করলেও এই কষ্টটা দূর করা যাবে না, অথচ একলা শুয়ে থাকলে কষ্টটা বাড়বে। ট্রানজিস্টার নিয়ে সে কাঁটা ঘোরাতে লাগলো। এক সময় তার ইচ্ছে হলো আছাড় মেরে রেডিওটা ভেঙে ফেলতে। সে ইচ্ছে দমন করে সে নিজেই শীষ দিয়ে একটা গান বাজাতে লাগলো। স্বামী স্ত্রীর সম্পর্কের একটা সূক্ষ্ম বোঝাপড়া থাকে, আবার এমন কিছু কথাও থাকে যা এত কাছের দুজন মানুষও পরস্পরকে বলতে পারে না। পরদিন সকালবেলা বাথরুম থেকে বেরিয়েই বুলা বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাল ইনভার্টারের কথা শুনেই তুমি কীরকম যেন অন্যমনস্ক হয়ে গেলে। কি হয়েছে বলো তো? ব্যাপারটা তোমার পছন্দ হয়নি? এখনো অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারি। আরে না না, পছন্দ হবে না কেন? রান্নাঘরে দাঁড়িয়ে গরমে ঘামছিলুম। একটা ইনভার্টার তো আমাদের সত্যি এক্ষুনি দরকার। এত সস্তায় পাওয়া যাচ্ছে যখন। বাজে কথা বলো না। তোমার কি হয়েছে সত্যি করে বলো তো? একটুক্ষণ চুপ করে থেকে অমিয় বলল, একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, তাই একটু খারাপ লাগছিল। কি কথা, আমাকে বলা যায় না? হ্যাঁ, বলা যাবে না কেন? তবে কেন কালকে বললে না তক্ষুনি? তুমি তখন খুব খুশির মুডে ছিলে। এখন জানতে পারি? ব্যাপারটা হয়েছে কি, বছরখানেক আগে খোকনের ছেলের মুখে ভাতে বেহালার বাড়িতে গিয়েছিলুম, মনে আছে? আমার অফিসে অডিট ছিল বলে আমি সকালবেলা ঘুরে এসেছিলুম। তুমি দুপুরে খেতে গিয়েছিলে। হ্যাঁ, তাই হবে। অসহ্য গরম ছিল সেদিন। আমাদের বেহালার বাড়িটা জানো তো, একতলা, 3 দিক চাপা, একদম হাওয়া ঢুকতে চায় না। যেদিন গুমোট থাকে সেদিন আর ঘরের মধ্যে বসে থাকা যায় না। বাবার একটু হাঁপানির টান ছিল। সেই গরমে একেবারে দম বন্ধ হয়ে যাবার মতন অবস্থা। সেদিন একটা ইনভার্টার কেনার কথা উঠেছিল, তাহলে বাবা মা রাত্রিরে অন্তত একটু ঘুমোতে পারতেন। কিনে দাওনি কেন? খোকন বলেছিল ইনভার্টার মেশিনটা জোগাড় করবে, আমি ব্যাটারিটা পাঠিয়ে দেব। তারপর খোকন আর আমায় মনে করিয়ে দেয়নি। এ কথা তো তুমি আমাকে বলনি, তাহলে আমি মনে করিয়ে দিতুম। বলিনি, তাই না? ভুলেই গিয়েছিলুম। সেদিন মা বলেছিলেন তোর বাবা গরমের চোটে মাঝরাতে উঠে বসে থাকে, ভোর হতে না হতেই উঠে বাইরে বেরিয়ে যায়। হাঁপানি রোগীর গরমে বড় কষ্ট। আমার কি মনে হয় জানো বুলা, ওই যে সেদিন বাবা অত ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলেন, তাও ওই গরমের জন্য বোধহয়। শুধু ব্যাটারি কেন, পুরো ইনভার্টারটাই তোমার কিনে দেওয়া উচিত ছিল। আমরা ধার করেও কিনে দিতে পারতুম। উচিত তো অনেক কিছুই থাকে, আবার অনেক কিছুই করা হয়ে ওঠে না। এইসব ভুলের জন্য আমাদের আত্মগ্লানি হয়, কিন্তু স্ত্রীর কাছ থেকে কোনটা উচিত কোনটা উচিত নয় তা শুনতে ভালো লাগে না। এই ব্যাপারটা যদি তুমি সেই 1 বছর আগেই আমায় বলতে, তাহলে একটা কিছু ব্যবস্থা হয়ে যেত নিশ্চয়ই। ঠিক, তুমি আমার চেয়ে অনেক বেশি এফিসিয়েন্ট। তাহলে কি আমাদেরটা এখন কেনা উচিত নয়? না না না, এসব ন্যাকামির কোনো মানে হয় না। যা হবার তা তো হয়েই গেছে। মানুষ বর্তমান নিয়ে বাঁচে। তোমার মাকে কিছুদিন এখানে এনে রাখো, এই গরমে উনি তবু একটু আরাম করতে পারবেন। হঠাৎ বুলার ওপর চটে গেল অমিয়।
বুলা কেন যে এই কথাটা বারবার বলে। রবিবার সকালে চা খাওয়ার পর বুলা বলল, আজ কিন্তু সেই ঘোরেল বুড়োটি আসবে। তোমার মার কাছে গিয়ে একদিন জিজ্ঞেস করে এলে না? অমিও চমকে উঠল। এই কদিন নানা কাজে সে ওই চিঠির প্রসঙ্গ ভুলেই গিয়েছিল। মায়ের সঙ্গেও দেখা করা হয়ে ওঠেনি। বেহালায় যাতায়াত করাও কম ঝামেলা নয়। অমিও বলল, আমি এক্ষুনি কেটে পড়ছি বাড়ি থেকে, তুমি ম্যানেজ করো। বুলা বলল, আমি কি কথা বলবো? আমি তোমাদের গ্রামের কথা কিছুই জানি না। আমি বা কি জানি, কোনোদিন দেখিনি, শুধু গল্প শুনেছি। তবে আই এম শিওর ও লোকটা মিথ্যেবাদী। বাবা তো কোনোদিন আমায় কোনো পুরনো ধারের কথা বলেননি। এই রকম একটা স্বার্থপর লোককে দেখলে আমি যদি বেশি মেজাজ খারাপ করে ফেলি, সেটা কি ভালো হবে? কিন্তু আমি ওকে কি বলে ট্যাকল করব বলো তো? তুমি বলে দিও সামনের রবিবার আসতে, এর মধ্যে আমি সব খবর নিয়ে নিচ্ছি। কিন্তু অমিও বেরুবার আগেই দরজায় বেল বাজল। দরজা খুলল বুলা, এবং সে কিছু বোঝবার আগেই এক বৃদ্ধ, এই যে বৌমা, নাও, বলেই তার হাতে তুলে দিলেন একটা মিষ্টির হাঁড়ি। ফর্সা ছোটখাটো চেহারা বৃদ্ধটির, বয়স অন্তত ৮০ তো হবেই। পরিষ্কার সাদা পাঞ্জাবি ও ধুতি পরা, হাতে একটি রূপবাঁধানো লাঠি। দেখলে গ্রাম্য মুদি বলে মনে হবার কোনো উপায় নেই। সঙ্গে একটা ১৩-১৪ বছরের কিশোরী মেয়ে, তার হাতে একটি পাকা কাঁঠাল। ভেতরে ঢুকেই বৃদ্ধ বললেন, এইতে আমার নাতনি, সঙ্গে আনলাম। আজকাল তো একা একা চলাফেরা করতে পারি না। হরে পুষ্পা, কাঁঠালটা নামাইয়া রাখ। প্রণাম কর, প্রণাম কর। কই বাবা জীবন, কোথায়? অমিও শোয়ার ঘরে পালাবার উদ্যোগ করছিল, কিন্তু তার আগেই বৃদ্ধ ঘরে ঢুকে পড়ায় সে নজজৌ নতস্থ অবস্থায় কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। লাঠি ঠুকতে ঠুকতে সেদিকে এগিয়ে এসে বৃদ্ধ বললেন, আমার দ্বিতীয় চিঠিখান পাইছিলা নিশ্চয়? দেখো ঠিক আইলাম। বুলা ভুরু কুঁচকে বলল, এসব এনেছেন কেন? বৃদ্ধ একগাল হেসে বললেন, গ্রামের মানুষের বাড়িতে আইলাম, মিষ্টি হাতে ছাড়া কি আসা যায়? আর কাঁঠালটা আমাগো বাড়িতে হইছে। সোদপুরে বাড়ি করছি, ১৩ কাঠা জমি, ২খান আম গাছ, ২খান কাঁঠাল গাছ, ১খান জম্ভুরা গাছও আছে। তোমাগো দেশের বাড়িতে খুব ভালো বাগান ছিল। কিশোরী মেয়েটি এসে অমিয়কে প্রণাম করল। বৃদ্ধটি দুপা জোড়া করে অমিয়র দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন তিনিও প্রণাম প্রত্যাশী। কিন্তু বুলা কিংবা অমিয় ওসবের ধার ধারে না। বুলা মেয়েটিকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? বৃদ্ধ এগিয়ে এসে অমিয়র কাঁধে হাত দিয়ে গাঢ় গলায় বললেন, তোমার বাবার মৃত্যু সংবাদ দেখা দুঃখ পাইছি ঠিকই, আবার আনন্দ হইছে। মরতে তো হবেই সকলেরে, তবু এমন মৃত্যু কয়জনের হয়? কোথা থিকা যাত্রা আর কোথায় শেষ? পূর্ব বাংলার গ্রামের মাটির উঠোন জন্ম আর মৃত্যু হইল কলকাতার লাট সাহেবের বাড়িতে, কাগজে কাগজে ছবি। এই ধরনের কথায় নাক কুঁচকে যায় অমিয়র। লাট সাহেব, এরা কোন যুগে আছে? কিন্তু অমিয় একজন ভদ্রলোক, একজন বুড়ো লোক বাড়িতে মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছে, সঙ্গে আবার একটা বাচ্চা মেয়ে। এখন কড়া কথায় অপমান করা যায় না। সে গম্ভীরভাবে বলল, আপনি বসুন, আগে কাজের কথাটা সেরে নেওয়া যাক। বৃদ্ধ উদাসভাবে বললেন, না না, কাজের কথা কিছু নাই, এমনই দেখা করতে আইছি। আমার মেজ ছেলে তোমার চিঠিখানা পড়ছে, সে আমারে কইল, বাবা আপনি। মাঝপথে বাধা দিয়ে অমিয় বলল, খাতাপত্র কিছু এনেছেন? কিসের খাতাপত্তর? আপনাদের দোকানের হিসেবের খাতা। আমার বাবার কোনো সই আছে? উপযুক্ত প্রমাণ না পেলে আমি আপনাকে বিশ্বাস করব কি করে? যে কেউ এসেই তো টাকা চাইতে পারে। বৃদ্ধ চোখ বুজে মুখে চুকচুক করে বললেন, আমি কি তোমারে মিথ্যা কমু?
আমাগো সে সম্পর্ক না। দেখুন, আপনাকে আমি চিনি না, আমাদের গ্রাম আমি কখনো চোখে দেখিনি, বাবার কাছে কোনো ঋণের কথাও আমি শুনিনি। আমার মা হয়তো কিছু জানতে পারেন, তার কাছে খোঁজ খবর নেওয়া হয়নি এখনো। তোমার মায় কোথায়? কেমন আছেন তিনি? মা অন্য জায়গায় থাকেন, ভালো আছেন, কিন্তু কোনো নির্দিষ্ট প্রমাণ না পেলে আমি আপনার দাবি মেনে নিতে পারবো না। শোনো, তাহলে তোমারে বুঝাইয়া কই। এরপর বৃদ্ধ অনেকখানি কথা বলে গেলেন। তার মর্ম হচ্ছে এই যে শুধু এক গ্রামে নয়, প্রায় কাছাকাছি বাড়ি ছিল অমিয়র পূর্বপুরুষদের এবং এই বৃদ্ধদের। এদের বেশ বড় মুদিখানা ছিল, 3-4খানা গ্রামের মধ্যে একমাত্র দোকান। অমিয়র বাবা কলকাতায় চাকরি করতে আসেন। সেই সময় দেশে তাদের পরিবারের অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। যুদ্ধের সময় জিনিসপত্রের দামও খুব বেড়ে যায়। দেশের বাড়িতে সেই সময় অমিয়র ঠাকুরদা, ঠাকুমা আর বিধবা পিসিমা থাকতেন। ধারে জিনিসপত্র না কিনে তাদের বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তারপর তো দেশ ভাগ হয়ে গেল, অনেক ডামাডোল শুরু হলো। অমিয় বলল, আমার বাবা সেই ধার এতদিন শোধ করেননি। শোনো বাবা, আমরা দুই পরিবার ছিলাম অনেকখানি আপনা আপনির মধ্যে। সেই বাজারে 250-300 টাকা মানে অনেক টাকা। এখনকার 2-3 হাজার তো হবেই। অত টাকার মাল কেউ কি বাকিতে দেয়? আমি 15-20 টাকার বেশি হাওলাত দিতাম না কারুরে। তোমার বাবারে আমি ছোট ভাইয়ের মতন দেখতাম। যুদ্ধের শেষ দিকে সে বেতন পায় নাই, বড় কষ্টের মধ্যে আছিল। তবু আমি জানতাম সে সৎ মানুষ, ভগবানে বিশ্বাস করে, সে আমারে কোনোদিন ঠকাইতে পারবে না। তার সাথে আর দেখা হইল না, সবই তো দুরাদৃষ্ট। ওই ল্যাপের কথা আমি লিখছি, তুমি সেই ল্যাপের কথা জানো? বুলা কিশোরী মেয়েটিকে জলখাবার দিয়ে আর একটা প্লেট নিয়ে ওদের কাছে এসে দাঁড়িয়েছে। সে জিজ্ঞেস করল, ল্যাপ মানে? অমিয় বলল, লেপ, শীতকালে গায়ে দেবার। বৃদ্ধ বলিলেন, তোমার ঠাকুরদারে আমরা সকলই বড় খুড়া কইতাম। তুমি দেখছো তোমার ঠাকুরদারে? ও না, তোমার জন্মের আগেই তো তিনি গত হইছেন। খুব উঁচা দরের মানুষ আছিলেন বড় খুড়া, যেমন সৈত্যবাদী আর তেমন রাগী। তেনার কথা কইতে গেলে অনেক কইতে হয়। যাই হোক, তোমার বাবা যখন শেষবার দেশে গেলেন 1948, সেই সময় তোমার ঠাকুরদার একেবারে যায় যায় অবস্থা, নিউমোনিয়া হয়েছিল। খবর পাইয়া তোমার বাবায় তারে দেখতে গেল। কবিরাজ জবাব দিয়া দিছে, চিকিৎসার কিছু নাই। তোমার বাপে তবু চেষ্টার তুরুটি করে নাই। তার নিজেরও তখন চাকরি নাই, অনেক কষ্ট কইরা দেশে আইছে। মরার 2 দিন আগে তোমার ঠাকুরদার সে কি কাঁপুনি, থরথর কইরা কাঁপে আর চিকরায়। শীত মোলাম রে, বড় শীত, উহ উহ বড় শীত। বাড়িতে কাঁথা কম্বল যত ছিল সব চাপা দিল, তবু শীত যায় না। এক সময় বড় খুড়া কইল, ভক্তি, আমারে নতুন ল্যাপ আইনা দে, লাল রঙের ল্যাপ। আমার শীত করে, আমারে বাঁচা, আমারে লাল ল্যাপ দে। তখন ভক্তিপদ দৌড়াইয়া আইল আমার দোকানে, কইল কি, হরিদাদা, যেমন কইরা পারো আমারে একটা লাল ল্যাপ দাও, আমার বাবার শেষ স্বাদ। এ না মিটাইলে আমি নরকে যামু। আমার কাছে টাকা নাই হরিদাদা, তুমি একখান লাল ল্যাপ দাও, আমি যেমন কইরা পারি তোমারে এই টাকা শোধ দিমু। আমি কইলাম, ওরে ভক্তি, তোর বাপে শীতে কষ্ট পায়, তিনি আমাগো বড় খুড়া, তার জন্য ল্যাপ দিমু না? নিশ্চয় দিমু। লাল ল্যাপ তো স্টকে ছিল না, তয় লাল কাপড় আছিল, 1 ঘন্টায় ল্যাপ বানাইয়া দিলাম।
সে ল্যাপ তোমার ঠাকুরদা গায়ে দিছে, গায়ে দিয়া কইছে, আহ বড় আরাম, তারপর মরছে। একটুক্ষণ সবাই চুপ করে রইল। এমনি নিস্তব্ধতা যে পাখা ঘোড়ার আওয়াজ পর্যন্ত শোনা যায়। গলা পরিষ্কার করে অমিয় বলল, বহুদিন আগের কথা, এর মধ্যে বাবা সেই ধার শোধ করার চেষ্টা করেননি? আপনাদের তো আর যোগাযোগ হয়নি। বৃদ্ধ বললেন, তার দোষ নাই। এর পরের সনেই পাকিস্তানে বড় রকম গোলমাল শুরু হইল। আমার দোকানে আগুন লাগাইয়া দিল, আমার বড় ছেলে মারা গেল। আমরা দেশ ছাইরা পালাইলাম, কে কোথায় গেল তার ঠিক নাই। আমরা গিয়া ঠেকলাম ফুলিয়ায়। তোমার বাবা কোথায় থাকেন তাও জানি না, সেও জানে না আমরা কোথায়। বুলা চোখ দিয়ে ইঙ্গিত করলো অমিয়কে। অমিয় উঠে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে ক্যাশ দিতে পারছি না, চেক দিয়ে দিচ্ছি। খপ করে অমিয়র হাত ধরে বৃদ্ধ বললেন, আরে না না, সেই কথাই তো কইতে আইছি। আমার মেজ ছেলে এখন পাটের কোম্পানিতে ভালো চাকরি করে, ছোট ছেলেটিও ব্যবসায় নামছে। সোদপুরে বাড়ি করছি। ভগবানের আশীর্বাদে এখন আর আমাগো অভাব নাই। তোমার চিঠিখানা আমার মেজ ছেলে দেখছে, সে আমারে খুব বকলো। কইল কি, বাবা আপনি এতদিন পরেও ওই সামান্য টাকার জন্য মানুষরে বিরক্ত করতে আছেন। ছি ছি, আপনি ক্ষমা চাইয়া চিঠি লেখেন। আমি যত কই যে আমি শুধু টাকার জন্যই চিঠি লিখি নাই, তা সে শোনে না। পুতের বউ সেই কথাই কয়, তাই তোমার কাছে আজ আইছি। অমিয় বলল, না না, আপনি তো ঠিক কাজই করেছেন। টাকা নেবেন না কেন? বিপদের সময় আমাদের পরিবারকে সাহায্য করেছেন, এখন সেই ধার শোধ করা তো আমাদের কর্তব্য নিশ্চয়ই। বৃদ্ধ বলল, না না না, সে টাকা আমি কিছুতেই নিতে পারবো না, তাইলে আমার পোলারা আমার মুখ দেখবে না। তুমি ও টাকা আমারে নিতে কইও না। আপনি আমাদের ঋণী করে রাখবেন? আমি 2 দিন পরে মইরা যামু, আমার কাছে আর ঋণ কি? ও টাকা আমি দাদু ভাই আর দিদি ভাইদের আশীর্বাদ হিসাবে দিয়া গেলাম। কই নাতি নাতনিরা কোথায়? তাদের দেখছি না যে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমাকে ধন্য করবেন। অনেক ধন্যবাদ।